ইরানের জন্য খারাপ লাগছে। 5টা সমীকরণ ছিল ইরানের সামনে, সেই 5টা সমীকরণের যে কোনো একটা সমীকরণও যদি মিলে যেত মামুন, তাহলেও কিন্তু এখান থেকে ইরানের মিরাকলই সম্ভব। এবং শেষ পর্যন্ত ইরানকে আসলে চোখের জলেই বিদায় নিতে হলো। ইরান দলটাকে আপনারা ভিসা দিলেন মোটে 10 দিন আগে বিশ্বকাপ শুরুর, তাও কিন্তু গোটা দলকে আপনারা দেননি। ইরানের ম্যাক্সিমাম কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, তাদেরকে ভিসা দেওয়া হয়নি। ইরানের ক্যাম্প করার কথা ছিল অ্যারিজোনায়, ইরান কিন্তু সে অ্যারিজোনায় তারা ক্যাম্পটা করতে পারেনি। তাদের শেষ পর্যন্ত ক্যাম্পটা করতে হচ্ছে মেক্সিকোতে। এবং আপনি দেখেন ম্যাচের 24 ঘন্টারও কম সময় ইরান আমেরিকা এসেছে এবং আমেরিকায় এসে ম্যাচ খেলে 1 ঘন্টারও কম সময়। আমরা জানি যে ফুটবল একটা ম্যাচ শেষে 90 মিনিট একটা ম্যাচ শেষে রিকভারির জন্য কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা প্রয়োজন, কিন্তু ইরানকে সেই সময়টা দেওয়া হয়নি। ট্রাম্প প্রশাসন জানিয়েছে 1 ঘন্টার মধ্যে, ম্যাচ শেষের 1 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র আপনাকে ছাড়তে হবে। আপনি জানেন যে ম্যাচ শেষে অনেকগুলো বিষয় থাকে, প্রেস কনফারেন্সে অনেক বিষয় থাকে, সব কিছু মিলিয়ে 1 ঘন্টা সময় পাবে। সব মিলিয়ে ইরান দুর্ভাগা, পাশাপাশি ফিফার যে নির্লজ্জতা সেটাও বোধহয় প্রমাণ হলো। আর্জেন্টিনা দারুণ খেলেছে, গ্রুপ পর্বের 3টা ম্যাচে জিতেছে। তার থেকেও বড় খবর যেটা আজকে, আর্জেন্টিনার ম্যাচের পরেও ইরানের বিশ্বকাপ থেকে বাদ পড়া। ইরানের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে একটু শুরু করতে চাই। মাহবুব রিমন, আপনার কাছে একটু জানতে চাইবো, আসলে লাকটা এত খারাপ হতে হবে যে আপনার নিজেদের একদম গ্রুপ পর্বের শেষ ম্যাচে অতিরিক্ত সময় গিয়ে গোল বাদ হওয়া, এবং আজকেও যাদের উপর নির্ভর করেছিল সেই দল লাস্ট মুহূর্তে গিয়ে গোল খাওয়া। এতটা খারাপ ভাগ্য ইরানের হওয়া উচিত ছিল কিনা, বা এটা একটা সবার জন্য হতাশার কিনা? মামুন, কখনো কখনো আসলে আপনি সব কিছু করবেন, একদম সাফল্যের একদম কাছে চলে যাবেন, কিন্তু ওই যে ভাগ্যের ফের একটা বলে, যে ভাগ্যের ফেরে শেষ পর্যন্ত হয়তো সে কাঙ্ক্ষিত জায়গাটা আপনি পৌঁছাতে পারবেন না। ইরানের জন্য খারাপ লাগছে। 5টা সমীকরণ ছিল ইরানের সামনে, সেই 5টা সমীকরণের যে কোনো একটা সমীকরণও যদি মিলে যেত মামুন, তাহলেও কিন্তু এখান থেকে ইরানের মিরাকলই সম্ভব। এবং শেষ পর্যন্ত সেই মিরাকলটাই হলো, ইরানকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো। এবং 2010 সালের পরে এমন অবস্থা দেখলো ফুটবল বিশ্ব। 2010 সালে সেবার নিউজিল্যান্ড, তারা গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরেই 3টা ম্যাচে তারা ড্র করেছিল, বিদায় নিয়েছিল। এরপরে অর্থাৎ 16 বছর পরে আবারও কোনো দল তারা কিনা কোনো ম্যাচ না হেরে, ইরান 3টা ম্যাচ খেলেছে, 3টায় ড্র করেছে, 3টা গোল দিয়েছে, 3টায় গোল হজম করেছে। বলছিলেন যে দুর্ভাগ্য। আপনি দেখেন, আপনি যেটা শুরু করেছিলেন গতকাল ইজিপ্টের বিপক্ষে, ইরান একটা সময় পর্যন্ত তারা লিডে ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই যে টুম্যান্স যে অফসাইডের গেরো, সেখানে গোলকিপার সামনে চলে আসায় ওয়ান্সম্যান যেহেতু পেছনে ছিল, সেক্ষেত্রে ইরানকে আসলে জয়বঞ্চিত হয়। আজকে অনেকগুলো সমীকরণ ছিল। দেখেন, যদি কোস্টারিকা লুকা মদ্রিচের দল যদি হেরে যেত, কোস্টারিকা নয় ক্রোয়েশিয়া, তাহলেও কিন্তু ইরান কোয়ালিফাই করতো, সেটাও হয়নি। উজবেকিস্তানের সঙ্গে ডেমোক্রেট রিপাবলিক অফ কঙ্গো, তারা কিন্তু একটা সময় পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়েছিল প্রায় 66 মিনিট পর্যন্ত। সেই ম্যাচটা যদি কঙ্গো হেরে যেত, তাহলেও কিন্তু ইরান কোয়ালিফাই করতো, সেটাও হয়নি। ইরান নিজে যদি জিততে পারতো, তাহলেও তারা কোয়ালিফাই করতো, সেটাও হয়নি। তার চেয়ে তো বড় বিষয়, অস্ট্রিয়া এবং আলজেরিয়ার যে ম্যাচটা হয়েছে, সে ম্যাচে যে কোনো একটা দল যদি হেরে যেত, কি নাটকীয় ম্যাচ। আপনি দেখেন 90 মিনিট পর্যন্ত খেলা 2-2 গোলের সমতায়, তারপরে 93 মিনিটে রিয়াদ মাহরেজ একটা গোল দিল। আমি তখন হট সিট থেকে এসে আমাদের সকলের তুলনের সঙ্গে বলছিলাম যে তুলন, ভাগ্য ভালো ইরানের, শেষ পর্যন্ত হয়তো ফুটবল বিধাতা ইরানের কথা শুনেছে। একদম শেষ সেকেন্ড, বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে হেডে অস্ট্রিয়া গোল দিয়ে দিল। এবং শেষ পর্যন্ত ইরানকে আসলে চোখের জলেই বিদায় নিতে হলো। শুধু তাই নয়, এবার বিশ্বকাপে আসলে যা যা হয়েছে ইরান, নিশ্চয়ই আপনিও সেটা বলবেন, যা যা হয়েছে ইরানের সঙ্গে। আমরা বলি যে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল সংগঠনকে বলি আমরা ফিফা, জাতিসংঘের চাইতেও যার সদস্যের সংখ্যা বেশি, কিন্তু সেই ফিফা কতখানি অসহায় কিংবা তারা কতখানি একপাক্ষিক, তার সবচাইতে বড় প্রমাণ কিন্তু এই বিশ্বকাপে হয়ে গেল। দেখেন, আপনি ইরান দলটাকে আপনারা ভিসা দিলেন মোটে 10 দিন আগে বিশ্বকাপ শুরুর, তাও কিন্তু গোটা দলকে আপনারা দেননি। ইরানের ম্যাক্সিমাম কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, তাদেরকে ভিসা দেওয়া হয়নি। ইরানের ক্যাম্প করার কথা ছিল অ্যারিজোনায়, ইরান কিন্তু সে অ্যারিজোনায় তারা ক্যাম্পটা করতে পারেনি। তাদের শেষ পর্যন্ত ক্যাম্পটা করতে হচ্ছে মেক্সিকোতে। এবং আপনি দেখেন, ম্যাচের 24 ঘন্টারও কম সময় ইরান আমেরিকা এসেছে এবং আমেরিকায় এসে ম্যাচ খেলে 1 ঘন্টারও কম সময়। আমরা জানি যে আপনি দীর্ঘদিন ফুটবল নিয়েও কাজ করেছেন, ফুটবল একটা ম্যাচ শেষে 90 মিনিট একটা ম্যাচ শেষে রিকভারির জন্য কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা প্রয়োজন, কিন্তু ইরানকে সেই সময়টা দেওয়া হয়নি। ট্রাম্প প্রশাসন জানিয়েছে 1 ঘন্টার মধ্যে, ম্যাচ শেষের 1 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র আপনাকে ছাড়তে হবে। আপনি জানেন যে ম্যাচ শেষে অনেকগুলো বিষয় থাকে, প্রেস কনফারেন্সে অনেক বিষয় থাকে, সব কিছু মিলিয়ে 1 ঘন্টা সময় পাবে। সব মিলিয়ে ইরান দুর্ভাগা, পাশাপাশি ফিফার যে নির্লজ্জতা সেটাও বোধহয় প্রমাণ হলো। অবশ্যই আমরা আরেকটা জিনিস দেখতে চাই, আমরা যদি সেটা একটু পরে দেখতে চাই, আর্জেন্টিনা ম্যাচে দেখতে চাই। আর্জেন্টিনার আজকের ম্যাচটা আপনি যদি দেখেন, বিগ ম্যাচ ছিল,
বিগ ম্যাচ বলবো না, আর্জেন্টিনার জন্য সহজ ম্যাচ ছিল। মেসি ছিল না শুরুতে, তারা একদম ভিন্ন একটা একাদশ নিয়ে নামিয়েছে, খেলছে। মেসিকে যে আসলে নামানো হবে না সেটা তো আগের দিনই লিওনেল স্ক্যানি বলে দিয়েছিলেন, যে এই ম্যাচে স্কালোনি বলেই দিয়েছিলেন যে মেসিকে হয়তো সাবস্টিটিউট হিসেবে নামানো হবে। 4টা ইয়েলো কার্ড হয়েছে, 3-1 ব্যবধানে আর্জেন্টিনা জিতেছে। আমরা যদি একটু রেটিংটা দেখি, টিম রেটিং, সেখানে জর্ডান কিন্তু খুব খারাপ করেছে বলা যাবে না। তাদের টিম প্লেয়ারদের রেটিং প্রায় আর্জেন্টিনার কাছাকাছি ছিল। আমাদের কাছে যে ডাটা আছে সেই ডাটা বলছে 6.37 জর্ডানের টিম রেটিং ছিল, আর্জেন্টিনার ডাটা ছিল টিম রেটিং ছিল 6.83। এবং আপনি যদি এই যে আর্জেন্টিনার একাদশে মেসি ছিল না এবং যারা শুরুর একাদশে ছিল তাদের মধ্যে আমরা রিপোর্টেও বলছিলাম যে পারাদেস দুর্দান্ত খেলেছেন মাঝ মাঠে, তিনি আসলে ডিপলের বা ম্যাকঅ্যালিস্টারের যে অভাবটা সেটা প্রথম দিকে বুঝতে দেননি। এবং তার সাথে লো সেলসো তিনি যেভাবে খেলেছেন, প্রথম গোলটা তিনিই করেছেন, 7.9 সবচেয়ে বেশি রেটিং তার, দারুণ গোল করেছেন। আমি তো প্রথম গোলটা দেখার পরে মনেই করেছিলাম যে মেসি কিকটা নিল কিনা। আচ্ছা, আপনার কাছে যদি বলি যে সেলসো এবং মেসি এই দুটো ফ্রি কিকের মধ্যে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? আমি কিন্তু সেলসোরটাই এগিয়ে রাখবো আজকের দিনে। অবশ্যই সেলসোরটা আমি এগিয়ে রাখবো। আমি তো আপনাকে বললাম যে আমি সেলসোর ফ্রি কিকটা যখন গোল হয়েছে দেখেছি তখন আমার প্রথমে মনে হচ্ছিল এটা কি মেসি ফ্রি কিক নিল, মনে হচ্ছিল যে মেসি ফ্রি কিক নিয়েছে, অনেকটা সেরকম। এবং মেসিও কিন্তু পরবর্তীতে নেমে এক গোল করেছেন, নামার কিছুক্ষণের মধ্যে একটা ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল দেখেছি। এবং সেই গোলও কিন্তু একটা বিশ্ব রেকর্ড হয়েছে। জানেন যে ক্রিস্টিয়ানো রোনালদো, ওচো এবং মেসি প্রথম 3 ফুটবলার যারা কিনা টানা 6টা বিশ্বকাপ খেলেছে। এবং লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর পর একজন ফুটবলার যিনি কিনা টানা তিনি 6 বিশ্বকাপে গোল করেছে। যদিও প্রথম বিশ্বকাপে মেসি গোল করতে পারেনি, তিনি 5 বিশ্বকাপে গোল করেছেন রোনালদোর পরে। তবে প্রথম ফুটবলার হিসেবে মেসি টানা 7 ম্যাচে বিশ্বকাপে, মানে আপনি মেসির বয়স কদিন আগে 39 হলো, ভাবা যায় মামুন? ভাবা যায় না, তবে মেসি ভাবতে বাধ্য করছেন আমাদেরকে সবাইকে। মেসি এভাবেই আসলে বাধ্য করেন সবাইকে যে প্রতিদিনই নতুন নতুন এমন কিছু করেন যেটা আপনি কখনো কল্পনা করেননি। মেসি আবার নতুন করে আলাদা করে আলোচনায় রাখতে চান। আমরা আরেকটা বিষয় নিয়ে, মেসি আর্জেন্টিনা জিতেছে, আপনি ইরানকে হতাশ বলছিলেন, সেই জায়গায় কাবো ভার্দে খুব লাকি। ইরান যেরকম 3টা ম্যাচ ড্র করেছে কিন্তু তারপরে বাদ পড়েছে, কাবো ভার্দে একইভাবে 3টা ম্যাচ ড্র করে তারা প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পেয়েছে। এবং কাবো ভার্দের যিনি কোচ তিনি বলছিলেন যে আমরা জানি না আর্জেন্টিনার সাথে রেজাল্ট কী হবে, রেজাল্ট যাই হোক আমাদের জন্য এটা সবচেয়ে বড় অর্জন যে আমরা আর্জেন্টিনা এবং মেসির সাথে খেলবো। সেই কাবো ভার্দে আমি বলতে চাই যে তারা খুব ভালো ফুটবল খেলেছে এবং লাকটাও তাদের ফেভারে গিয়েছে। রিমান, নিশ্চয়ই। আসলে কাবো ভার্দে যখন আপনি কথা বলবেন আর্জেন্টিনার সঙ্গে, কাবো ভার্দে যে ম্যাচটা হবে মূলত কাবো ভার্দের ডিফেন্ডারের সঙ্গে, বিশেষ করে ভ্যাজিনিয়া, কাবো ভার্দের যিনি গোলকিপার, ইতোমধ্যে বিশ্বের যারা ফুটবল প্রেমী সবাই তাকে চেনে, একদম সবাই। স্পেনের সঙ্গে তিনি যেভাবে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, শুধু কাবো ভার্দেটা, কিউরাসাও যে দলটা ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বাদ হয়ে গেছে তারও গোলকিপার, ইকুয়েডরের সঙ্গে একটা ম্যাচে তিনি 16টা সেভ দিয়েছেন। ভাবা যায় আসলে এবার বিশ্বকাপে অনেক কিছুই ভাবতে বাধ্য করছে। ইভেন ইরানের গোলকিপার বেলজিয়ামের সঙ্গে ম্যাচে তিনি যেভাবে আসলে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, সব কিছু মিলিয়ে। তবে আপনি যদি স্পেসিফিকলি কাবো ভার্দে এবং আর্জেন্টিনার সেই ম্যাচটার কথা বলেন, নিঃসন্দেহে আসলে আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, র্যাঙ্কিংয়ের 1 নম্বরের দল। দু দলের মধ্যে বিস্তর ফারাক, কোনোভাবেই আসলে আসে না, নামে ভারী কোনোভাবেই আসে না। তবে কাবো ভার্দে কিন্তু রেডি, এবং তারা স্পেনকে যেভাবে রুখে দিয়েছে, আর্জেন্টিনার যে স্পেনের সঙ্গে আর্জেন্টিনার এবার যদি আপনি একটু টেকনিক্যাল পার্থক্য দেখেন, স্পেন কিন্তু সেই 2010-এর পর থেকে টিকি টাকা বেস পাসিং ফুটবল খেলে, অন্যদিকে আর্জেন্টিনা তারা কিন্তু কিছুটা লং পাসে ফুটবল খেলে। তবে মামুন, আপনি লক্ষ্য করবেন ইউরুগুয়ে কিন্তু খুবই ফাস্ট ফুটবল খেলেছিল কাবো ভার্দে সেই ম্যাচটা, কাবো ভার্দের সঙ্গে কিন্তু তারা জিততে পারেনি। সব কিছু মিলিয়ে সহজ, বিশ্বকাপে কোনো কিছু সহজ নয়, ম্যাচটা খুব ইন্টারেস্টিং হবে, আপনি মনে রাখবেন। আর্জেন্টিনার কি ভয়ের কারণ আছে রিমন? অবশ্যই আর্জেন্টিনার ভয়ের কারণ আছে, নকআউটে তো ভয়ের কারণ আছে। পাহাড় গেলে বিপদ, আপনার সেকেন্ড কোনো অপশন নেই। শুট, বুকে গুলি লাগবে, আপনি মারা যাবেন, সেকেন্ড কোনো অপশন নেই এখানে। পাহাড় গেলে বিপদ। এবং এই ম্যাচটা যদি মামুন টাই ব্রেকারে যায়, পেনাল্টি শুট আউটে যায়, আপনি বলতেই পারেন এমি মার্টিনেজ রয়েছে, কিন্তু কাবো ভার্দের ভ্যাজিনিয়াও রয়েছে। কোনোভাবে যদি তারা চাইবে ম্যাচটাকে, এবং তাদের যে ডিফেন্স, কোনোভাবে যদি আর্জেন্টিনা একটা গোল কনসেপ্ট করে ফেলে, আমি বলছি না যে আর্জেন্টিনা ফেভারিট নয় কিংবা আর্জেন্টিনা ম্যাচটা জিতবে না, তবে কাবো ভার্দের যে ডিফেন্স, আপনি তাদের এবং তাদের 11 জন, যে তাদের স্কোয়াডে যে 23 জনের মধ্যে কিন্তু 22 জনের জন্মই কাবো ভার্দেতে না, এর মধ্যে 20 জন বা 21 জনের জন্ম কিন্তু ফ্রান্সে। অর্থাৎ ফরাসি লিগ তার অনেকে খেলেন, তাদের শারীরিক গঠন যদি আপনি চিন্তা করেন কোনো অংশে কিন্তু আর্জেন্টিনার চাইতে কম নয়। সব কিছু মিলে খুব পাওয়ারফুল হবে কাবো ভার্দে এবং আর্জেন্টিনার ম্যাচটা।
ইন্টারেস্টিং কিছু হলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আরেকটা বিষয় কিন্তু এখানে আছে, আপনি কাবু ভার্দে যখন বিশ্বকাপের আগে তারা বলেছিল যে আমরা বিশ্বকাপের মতো বড় মঞ্চে চলে এসেছি, এখন আমাদের হচ্ছে এনজয় করার সময়, হারানোর আমরা কিছু নেই। ম্যাচটাকে এনজয় করতে চাই। সেই এনজয় করতে করতে আসলে 3টা ম্যাচ ড্র করে ফেলেছে, আপনার স্পেনকে রুখে দিয়েছে, উরুগুয়েকে রুখে দিয়েছে। সেই কাবু ভার্দে যদি আবারও এনজয় করা শুরু করে নতুন করে নতুন উদ্যমে, তাহলে না, 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 আর্জেন্টিনার খুব- জন্য খুব- খুব স্বাভাবিক মামুন, কারণ আপনার যখন আসলে হারানোর কিছু থাকবে না, আপনার তো হারানোর কিছু নেই। কাবু ভার্দে যদি আর্জেন্টিনার সঙ্গে এই ম্যাচটা 15-0 গোলে হেরে যায়, তারপরও তারা যখন দেশে যাবে বিরোচিত সংবর্ধনা চাপাবে। আমি বলছি না 15-0 গোলে হেরে যাবে, আমি ফ্যাক্টটা বলছি, কারণ তাদের হারানোর কিছু নেই। যখন নিশ্চয়ই। আপনার হারানোর কিছু থাকবে না, তখন আসলে আপনি অনেক বেশি আগ্রাসী হবে। নিশ্চয়ই সেই ম্যাচের অপেক্ষায় আমরা থাকবো। বেশি দিন মনে অপেক্ষা থাকতে হবে না, কয়েকদিন পরে ম্যাচ, কালকে আবার ব্রাজিলের ম্যাচ আছে, আমরা সেগুলোতে যাবো। তার আগে একটু 32টা দল তারা নকআউটে চলে গেছে, 32টা দল চূড়ান্ত হয়ে গেছে। আমরা সকালে আলোচনা করছিলাম যে এখনো পর্যন্ত দুটো জায়গা একটা খালি slot আছে, শেষ একটা পর্যন্ত। স্লট খালি আছে, সেই জায়গাগুলো পরিপূর্ণ হয়ে গেছে। আমরা যদি একটু দেখাতে চাই যে কোন কোন জায়গাগুলো, রিমন আপনার বাঁ পাশের যে জায়গাগুলো আছে, আপনি যদি আচ্ছা, ভার্সেস বলে দেন। আজ রাতেই হয়ে যাবে, নিশ্চয়ই একটু দর্শকরা দেখুক। আজ রাতেই হয়ে যাবে সাউথ আফ্রিকা এবং কানাডার ম্যাচ। কানাডা হোস্ট দারুণভাবে শুরু করেছিল, যদিও সবশেষ ম্যাচটা তারা জিততে পারেনি। সাউথ আফ্রিকা প্রথমবারের মতো নিজেদের ফুটবল ইতিহাসে 2010 বিশ্বকাপে তারা হোস্ট ছিল, সে সাউথ আফ্রিকা এবং কানাডা। আমি এখানে অবশ্য কানাডাকে এগিয়ে রাখবো। অন্যদিকে আগামীকাল বাংলাদেশ সময় রাত 11টায় ব্রাজিল এবং জাপানের মধ্যকার ম্যাচ। এবারের বিশ্বকাপে জাপান যে ফুটবলটা খেলেছে, আপনি যদি নেদারল্যান্ডসের সঙ্গে জাপানের যে ম্যাচটা, সবচাইতে অ্যাটাকিং ফুটবল, এবং সাউথ কোরিয়া বাদ হয়ে যাওয়ার পরে এশিয়ার বাটনটা কিন্তু জাপানের হাতেই। একটা প্রশ্ন কিন্তু উঠছে, জাপান ব্রাজিলের জন্য কত নাম্বার রেডি করছে? তাদের কোচ দেখি যে প্রতি ম্যাচে আলাদা আলাদা নাম্বার তুলে ধরেন। আপনি যদি এই বিশ্বকাপ শুরুর আগে যে প্রীতি ম্যাচটা হয়েছিল জাপান এবং ব্রাজিল, সেই ম্যাচে কিন্তু 3-2 গোলে জাপান পিছিয়ে পড়ে ব্রাজিলকে হারিয়েছে মামুন। এই ম্যাচে আপনি একটু আগে আমরা কাবু ভার্দে এবং আর্জেন্টিনার ম্যাচটা বলছিলাম যে ইন্টারেস্টিং হবে। এই ম্যাচে আমার মনে হয় 60-40, যদিও ব্রাজিল দারুণভাবে ছন্দে ফিরে এসেছে সবশেষ দুটো। ব্রাজিল দারুণভাবে ছন্দে ফিরেছে, নেইমার ফিরেছে। এখানে কিন্তু আরেকটা ভবিষ্যৎবাণী আছে। আপনি যদি বিশ্বকাপের আগে আমরা যেই ভবিষ্যৎবাণীগুলোর কথা বলছিলাম, যারা বিশ্লেষকরা বলছিলেন, সেই জায়গায় একজন বিখ্যাত বিশ্লেষক তার আগের দুটো বিশ্বকাপের ভবিষ্যৎবাণী সঠিক হয়েছে। তিনি বলছিলেন যে 32 থেকে ব্রাজিল বাদ পড়বে এবং জাপানের বিপক্ষে বাদ পড়বে, এটা কিন্তু তিনি বলেছেন। এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিপক্ষ 32-তে জাপানই আছে। না, আসলে প্রেডিকশন দিয়ে তো আর ম্যাচ হয় না, তবে মানে আমি মনে করে দিলাম ব্রাজিল নিঃসন্দেহে আসলে সেলেসাওরাই ফেভারিট থাকবে। পরবর্তী ম্যাচে জার্মানি, যদিও সবচেয়ে জার্মানি মানেই হচ্ছে গিয়ে তারা 2014 সালের পরে প্রথমবারের মতো তারা নকআউটে এসেছে। এর আগের ম্যাচও তারা চোখ করেছে, একেবারে আনবিলিভেবল ভাবে একটা 2-1 ব্যবধানে ম্যাচ হেরেছে। তবে প্যারাগুয়ের সঙ্গে অন্তত জার্মানি এই ম্যাচে স্পষ্টতই ফেভারিট। এবং এইটা হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং ম্যাচ এবারে নকআউট। অন্তত নেদারল্যান্ডস, তারা কিনা 3বারের ফাইনালিস্ট, স্পেনের সঙ্গে সবশেষ হেরে তারা বিশ্বকাপটা জিততে পারেনি। 2010-এর বিশ্বকাপের কথা বলছি। এরপরে 2014-তে তারা তৃতীয় হয়েছিল ব্রাজিলকে হারিয়ে। মরক্কো গেলবারের সেমিফাইনালিস্ট। মরক্কো এবং এই নেদারল্যান্ডসের এই ম্যাচটা অন্তত এই রাউন্ড অফ 32-তে সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ হতে পারে মামুন। আইভরি কোস্ট নরওয়ের মধ্যে লড়াই রয়েছে, ভাইকিংস সরলত রয়েছেন, আর্লিং হল্যান্ড রয়েছেন, সবকিছু মিলে এখানে অন্তত নরওয়ে, যদিও সবশেষ ম্যাচে আমার মনে হয় একটু ট্রিকি, তারা আইভরি কোস্টকেই পেতে চেয়েছিল, যে কারণে কি তারা ফ্রান্সের সঙ্গে ইচ্ছা করে হেরে গিয়েছে কিনা। কারণ সুইডেন এবং নরওয়ে দুটোই আসলে ভাইকিংস। আমরা জানি যে স্ক্যান্ডিনেভিয়ার যে অঞ্চলগুলো রয়েছে, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক, যদিও ডেনমার্ক এবার বিশ্বকাপে খেলছে না, সুইডেনকে তারা এড়াতে চেয়েছে। তবে সুইডেন এবং ফ্রান্স এবার বিশ্বকাপে অন্তত সেমি পর্যন্ত তো যাচ্ছেই মামুন, যদি পর্তুগালের সঙ্গে তারা ম্যাচটা না হেরে যায়। মেক্সিকো, ইকুয়েডর, মেক্সিকো 3টা দল এবার পুরো 9 পয়েন্ট পেয়েছে বিশ্বকাপে, 3টা ম্যাচে জিতেছে। তার মধ্যে মেক্সিকো একটা হোস্ট কান্ট্রি, এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারা যেভাবে জিততে এক পাশ থেকে তারা জিতেই চলেছে, তারা কিন্তু কোয়ার্টার আগ পর্যন্ত সব ম্যাচ হোম খেলবে। সেক্ষেত্রে ইকুয়েডরের সঙ্গে তাদের ম্যাচটাও হোম কন্ডিশন, এবং মেক্সিকো দারুণ ফুটবল খেলছে। আমি এখানে অবশ্যই মেক্সিকোকে এগিয়ে রাখবো। এবং কঙ্গো, রিপাবলিক অফ ডেমোক্রেটিক অফ কঙ্গো এবং ইংল্যান্ডের এই ম্যাচও স্পষ্টতভাবে আসলে ইংল্যান্ডই ফেভারিট। আমি যেহেতু কঙ্গোর কথা আসছি, এবারের বিশ্বকাপে ইটস টাইম ফর আফ্রিকা বোধ হয়। আফ্রিকা থেকে 10টা দল এবার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েছে, এক টিউনিসিয়া ছাড়া 9টি দল মামুন। আমার এই পাশে কিছু লিস্ট আছে, এই পাশ থেকে একটু আমরা বলতে সব দলই কিন্তু চাই। আসলে এবারের বিশ্বকাপে এই পাশে আমরা বেলজিয়াম, সেনেগালকে দেখছি। বেলজিয়াম এবারের বিশ্বকাপের 4-5টা দলের মধ্যে একটা দল আপনি বলতে পারেন, বা একটু দূরে যেতে পারেন। আমি বেলজিয়ামকে আসলে সেভাবে এগিয়ে রাখছি না। বেলজিয়ামের সোনালী প্রজন্ম ছিল 2014-তে, সোনালী প্রজন্মে তারা তবে লাস্ট ম্যাচে লুকাকু এবং ডি ব্রুইনে যেভাবে ফিরেছেন, সেটা বয়স হয়েছে মামুন, তারপর তিনি ডি ব্রুইনেরও অনেক বয়স হয়েছে, পরিবর্তিতে নেমে তারপরও ভালো যেভাবে ফিরেছেন, গোল করেছেন। বেলজিয়াম এই ম্যাচ অন্তত ফেভারিট থাকবে সেনেগাল একমাত্র দল যারা কিনা 3 পয়েন্টে রাউন্ড অফ 32-তে এসেছে। তারপরে আছে ইউএসএ, বসনিয়া, হার্জেগোভিনা। এই ম্যাচটাও
এই ম্যাচটাও খুব বেশি যে মানে প্রেডিকশন বা খুব বেশি হাড্ডাহাড্ডি লড়াইয়ের বড় ম্যাচ না। ইউএসএ আসলে একপাক্ষিক ফুটবল খেলছে, যদিও সবশেষ ম্যাচটা তাদের পক্ষে জানি, তবে বসনিয়ান হার্জেগোভিনা আপনি জানেন যে ইতালিকে তারা প্লে অফে হারিয়ে তারা বিশ্বকাপে এসেছে ইতালিকে, সো ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর ইউএসএ। তারপরে আছে স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া, স্পেন নিশ্চিতভাবে ফেভারিট, ওয়ার্ল্ড কাপের এবারের অন্যতম দাবিদার। তারপরে আসছি পর্তুগালের কথা, আপনি একটু আগে বলছিলেন পর্তুগাল এবং ক্রোয়েশিয়া। পর্তুগাল সবশেষ ম্যাচটি যদি জিততে পারতো তাহলে হয়তো বা তারা আরেকটু দুর্বল দলকে পেত, কিন্তু হারার কারণে, রাস্তা পাওয়ার কারণে তারা এবং ক্রোয়েশিয়াকে পাশাপাশি পেয়েছে। ফুটবল ভক্তদের যে অপেক্ষা ছিল যে মেসি রোনালদোর দ্বৈরথ কোয়ার্টার ফাইনালে দেখা হতো যদি পর্তুগাল ম্যাচটা জিততো, এবং ওই দিক থেকে আর্জেন্টিনা সব ম্যাচ জিততো। যেহেতু সেটা হয়নি, ক্রোয়েশিয়া লুকা মদ্রিচ, রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক সতীর্থ, এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হবে, যেহেতু ইউরোপের দুই পরাশক্তি। ক্রোয়েশিয়া যদিও একবারের ফাইনালিস্ট, একবারে তৃতীয় হয়েছে, আমার মনে হয় এখানে পর্তুগালের প্রতি বাজিটা থাকবে মামুন। হ্যাঁ, ক্রোয়েশিয়া পর্তুগাল ম্যাচে অবশ্যই পর্তুগালের প্রতি বাজি থাকবে, তবে আজকে তারা যেভাবে খেলেছে সেখান থেকে শুধু তাদেরকে আজকে অনেক না, বেশি প্রথম ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সঙ্গে তারা যেভাবে খেলেছে সেখান থেকে অনেক বেশি উন্নতি করতে হবে, সেই জায়গাটায় হয়তো বা পর্তুগাল কাজ করবে, সময় পাচ্ছে। তারপরে আমরা সুইজারল্যান্ডকে দেখতে এই পাচ্ছি, ম্যাচটা আলজেরিয়ার আমি একটু বলতে চাই মামুন, সুইজারল্যান্ড এবং আলজেরিয়ার ম্যাচে আলজেরিয়ার সবচাইতে বড় তারকা রিয়াদ মাহরেজ এবারের বিশ্বকাপে সুপারস্টাররা কিন্তু ভালো খেলছে। রোনালদো 2টা গোল করেছে, যদি আজকের ম্যাচে তিনি ফ্লপ ছিলেন। সুপারস্টাররা ভালো খেলেছেন এবং আলজেরিয়ার হয়ে রিয়াদ মাহরেজ 8 জোড়া গোল করেছে। রিয়াদ মাহরেজ যখন ফর্মে থাকবেন, দীর্ঘ একটা সময় তিনি ইউরোপের লিগে খেলেছেন, তিনি লেস্টার সিটির মতো দলকে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ জিতিয়েছেন, এফএ কাপ জিতিয়েছেন, কমিউনিটি শিল্ড জিতিয়েছেন। আজকের ম্যাচে তিনি জোড়া গোল করেছেন। সুইজারল্যান্ডের জন্য খুব খুব টাফ হবে অন্তত আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচটা। নিশ্চিতভাবেই। অস্ট্রেলিয়া আছে, মিশর, সালার মিশর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। এই ম্যাচ আপনি কাকে ফেভারিট ধরুন? আমার চোখে অন্তত মিশর ফেভারিট। আমি অস্ট্রেলিয়াকে অবশ্যই এগিয়ে রাখবো। আপনি যদি গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার পারফরমেন্স দেখেন, এশিয়ার প্রতিনিধি তারা, যদিও তারা এশিয়ার দেশ নয়, ওশেনীয় অঞ্চলে, তবে তারা এএফসি থেকে সবসময় বিশ্বকাপে অংশ নেয়। আমি অন্তত দেখেন, মোহাম্মদ সালাহ কিন্তু ইনজুরি নিয়ে সবশেষ ম্যাচে তিনি কতখানি ফিট সেটাও সবচাইতে বড় বিষয়। আর গেল 2 থেকে 3 বছর ধরে সালাহ সেভাবে আসলে সালাহ জ্বলে উঠতে পারছে না, লিভারপুলও তাকে ছেড়ে দিয়েছে। আমি অন্তত আমার বাজি অস্ট্রেলিয়ায়। আর্জেন্টিনা আমরা এটা নিয়ে কথা বলেছি, আমরা একটু আগে কথা বলেছি, সেখানে আর্জেন্টিনা নিশ্চিতভাবে ফেভারিট হিসেবে নামবে। কলম্বিয়া এবং ঘানা, এই ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখবেন? আজকে যেভাবে কলম্বিয়া পর্তুগালের সঙ্গে খেলেছে, যদিও তারা ম্যাচটা জিততে পারেনি, আপনি কলম্বিয়ার যদি আপনি আজকের পারফরমেন্স দেখেন, যেভাবে কলম্বিয়া পর্তুগালকে চেপে ধরেছে, পর্তুগালের কোচ, পর্তুগালের গোলকিপার তো একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছে, সেখানে আসলে ঘানার খুব একটা বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। তাদের একটাই আশাবাদী হওয়ার কারণ, তাদের সেই তান্ত্রিক যিনি কিনা হ্যারি কেইনকে বোতল, আমি ফান করেই বলছি, যদি কিনা কলম্বিয়ার হামেস রদ্রিগেজকে তিনি বোতলবন্দি করে রাখতে পারেন তাহলে হয়তো বা ডিফারেন্ট কিছু হতে পারে। বাট আমি এখানে অবশ্যই কলম্বিয়াও কিন্তু ভালো রেসে আছে, গ্রুপ পর্বে 3টা ম্যাচে জিতেছে, 9 পয়েন্ট নিয়ে তারা উঠেছে। কলম্বিয়া না, কলম্বিয়া 3 ম্যাচে 2টো ম্যাচ জিতেছে এবং একটি ড্র করেছে, পর্তুগালের সঙ্গে ড্র করেছে। দুঃখিত, পর্তুগালের সাথে ড্র করেছে। আমরা বলছিলাম 32-র কথা, 32তে এই লিস্টে আমরা পেয়েছি। মোটামুটি এই ছিল আপনার হচ্ছে 32 পয়েন্ট টেবিলে। যদি আমরা যাই, আমরা কি আজকের ম্যাচে পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আলোচনা করতে চাই। তার আগে আমি একটু এই জিনিসটা দেখিয়ে দিতে চাই, যারা এখনো পর্যন্ত জানেন না, যে গ্রুপ পর্ব শেষে টপ স্কোরার লিওনেল মেসি, এটা সবাই জানেন। তারপরে এই ওসমান ডেম্বেলে আছে হ্যাট্রিক করে, কিন্তু আমি এখানে এমবাপ্পের নাম দেখতে পাচ্ছি না। এমবাপ্পের নামটা নিচে চলে গেছে। ওসমান দেম্বেলে এক ম্যাচে হ্যাট্রিক করে তিনি উপরে চলে এসেছেন। আপনাকে আর্লিং হল্যান্ডের নামটাও খুঁজতে হবে। আর্লিং হল্যান্ড রয়েছে খুব স্বাভাবিকভাবে। লিওনেল মেসি 3টা ম্যাচ খেলেছেন, আজকে সাবস্টিটিউট নিয়েছেন, প্রথম ম্যাচে তিনি হ্যাট্রিক করেছেন। আর্জেন্টিনা এখন পর্যন্ত যে গোল করেছে তার প্রায় 93% গোলই লিওনেল মেসি করেছেন। এবারে বিশ্বকাপের কথা বলছি, 6 গোল, গোল্ডেন বুট, গোল্ডেন বল, বিশ্বকাপ সবকিছু হওয়ার দৌড়ে লিওনেল মেসি এগিয়ে রয়েছে। এবং রোনালদোর সঙ্গে তার যে ডিবেট, হু ইজ দ্য গোট, সেই গোটের ডিবেটটা বোধহয় গেল কাতারের মেসি শেষ করে রেখে ফেলে এসেছেন। তিনি সর্বকালের সর্বসেরা নিঃসন্দেহে। এবং এবার যদি গোল্ডেন বুট, তিনি 2বার কিন্তু গোল্ডেন বলটা জিতেছেন। 2014তে বিশ্বকাপ যদিও আর্জেন্টিনা জিততে পারেনি, কিন্তু মেসি জিতেছিলেন গেলবারও। এবার বোধহয় গোল্ডেন বলের সঙ্গে গোল্ডেন বুটটারও দৌড়ে সবার আগে এগিয়ে রয়েছেন, এগিয়ে আছেন। এবং সেই সম্ভাবনা অনেক বেশি, যদি মেসি ফিট থাকেন পুরো বিশ্বকাপটা খেলতে পারে এবং আর্জেন্টিনা যদি অন্তত সেমিফাইনাল বা ফাইনালে যেতে পারে। এবারের একটা বিষয় কিন্তু ইন্টারেস্টিংলি লক্ষ্য করেছেন, যারা সুপারস্টার যারা আলোচনায় ছিলেন তারাই মূলত, আপনি ওসমান দেম্বেলে দেখেন, ব্রাজিলের হয়ে একজন আছেন, ভিনিসিয়াস জুনিয়র আছেন, ভিনি। আমরা শেষ করব তার আগে একটু অ্যাসিস্টে ওলিসের নাম আছে, ফ্রান্সের, তিনি গেছেন ফ্রান্সের। আমরা জানি যে ইসাক রয়েছেন, ব্রুনো গুইমার আছেন, কিলিয়ান এমবাপ্পেও আছেন। এবারের অ্যাসিস্টের জন্য আমরা জানি যে মেসি সবসময় এগিয়ে থাকেন, তবে এবার বিশ্বকাপে মেসি অ্যাসিস্টের থেকে গোলের সংখ্যার দিক থেকে এগিয়ে আছেন, অ্যাসিস্টে খুব বেশি এগিয়ে নেই, কারণ তিনি ছাড়া আর্জেন্টিনার কেউ গোল করতে পারেননি। আমরা আলোচনা করছিলাম এবারে বিশ্বকাপে কারা
32-তে গিয়েছে, কোন দল কেমন করেছে, 32 থেকে কোন দল কেমন করতে পারে, কারা ফেভারিট। আমার সাথে যুক্ত ছিলেন মাহবুব ইমন। আপনাকে ধন্যবাদ আমাদেরকে একটা